একদম শুরুতে শুনতে চাচ্ছি নীলুফার চৌধুরী মনি, আপনাকে রাজনীতি, যেহেতু সরকার, বর্তমানে সরকার যে কর্মকাণ্ড এবং সরকার এই মুহূর্তে যে রাজনীতি করছে, অর্থাৎ দলীয় যে রাজনীতি, সেটা নিয়ে বিরোধী দলের তো অনেক কথা রয়েছে। রাজনীতি আসলে কেমন হচ্ছে বা সরকারও কেমন করছে, আপনার কাছ থেকেই প্রথম শুনতে চাই। সরকার বহু বছর পরে গণতন্ত্রহীনতার ভেতর দিয়ে এই জার্নিটা ছিল, আমাদের কারোরই, আমার সমালোচক আমাদের কারোরই জার্নিটা ছিল না। এই ভালো না থাকার মধ্যে একটা অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থানে আমাদের সন্তানরা, তরুণরা সামনের কাতারে ছিল। প্রত্যেকেই আমরা যে যার জায়গা থেকে আমরা কাজ করেছি। একটা সরকারের পতন হয়েছে, সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারপর একটা ইন্ট্রিম সরকার আসছে, ইন্ট্রিম সরকার 18 মাস চেষ্টা করেছে, পেরেছে, পারে নাই, এটাও এক ধরনের কথা। এটা আমি অতটা যেতে চাই না, তারা তো জোর করে আসে নাই, আমরা আমাদের প্রয়োজনে তাদের এনেছিলাম। তারপর আজকে 4 মাস নির্বাচন হয়েছে, একটা নতুন সরকার এসেছে। সেই সরকার তার সাধ্য মত কিংবা সাধ্যের অতিরিক্ত চেষ্টা করছে। এই কারণে বলছি সাধ্যের অতিরিক্ত, যে এই সরকার যখন আসছে তখন ভল্টে টাকা নাই। আপনার গণতন্ত্র বহু বছর নির্বাসিত একটা জায়গায় যদি গণতন্ত্র না থাকে, দেশ অস্থিতিশীল থাকে, টাকা পয়সা না থাকে, অর্থনৈতিক চরম দুর্বলতা মানুষ অনেক কিছু শেখায়। সব কিছু আন্তর্জাতিকভাবে যুদ্ধ, তারপরে আরেকটা নতুন শঙ্কা যে টিকা নাই, বাচ্চাদের টিকা দেওয়া হয় নাই, বাচ্চারা হামে সমানে মারা যাচ্ছে। এই সব কিছু মিলে রমজানের মধ্যে বাজার একটা ব্যাপার, সিন্ডিকেট একটা ব্যাপার, সব কিছু মিলে সরকার, মব একটা ব্যাপার, সরকার বেশ আপনার বলতে হবে যে 24 আওয়ার্স কাজ করে চেষ্টা করেছে একটা জায়গায় আনার। সেটা আমি বলতে পারি না যে 4 মাসে একটা সরকার আপনার ভালো মন্দ কিছুই আমি বলতে পারি না, চেষ্টা করাটা বলতে পারি। 4 মাসে দৃশ্যমান যা হয়েছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এর চেয়ে বেশি হয় না। 4 মাসে বিরোধী দলের যতটুকু সমালোচনা করা দরকার তারা কি সেটা করছে, নাকি তারাও তাদের সাধ্যের বা প্রয়োজনের অতিরিক্ত করছে? এই যে একটা পয়েন্টে আসছেন, বিরোধী দলকে যদি আমি সংসদের বিরোধী দল বলি, সংসদে তারা যেভাবে কাজ করছে ইটস ওকে, ফাইন। কারণ বিরোধী দল সমালোচনা করবে, এটাই স্বাভাবিক, সমালোচনা করছে, যুক্তিসঙ্গত। কিন্তু সংসদের বাইরে, সংসদে কিন্তু তারা এই ধরনের কোনো কথাই বলে না। সংসদের বাইরে এটা তাদের মেঠো বক্তৃতা না, তারা পাগলেও কিন্তু নিজের বুঝে। তাহলে তারা তো পাগল না, তারা তো সুস্থ মানুষ, তারা কেন বুঝবে না? আজকে যদি 4 মাসের সরকারকে যদি আপনি অন্যরকমভাবে ট্রিট করেন, কারণ আপনি কি জায়গায় একই মঞ্চের আমরা আরোহী ছিলাম বা দর্শক ছিলাম বা মঞ্চে আমরা কাজ করেছি, সেখানে যদি একজন আরেকজনকে আঙ্গুলি তুলেন, তাহলে কিন্তু যাকে আমরা নামিয়েছি সে কিন্তু আসবে, সে কিন্তু বসে থাকবে না। এবং তার সাথে কিন্তু আমার আপনার সাথে কোনো দেশ নাই, তার সাথে কিন্তু দেশ আছে। আসলে বিরোধী দল কথা বলছে, আমি একটু শুনে নিতে চাই। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ রয়েছেন আমাদের সাথে, আপনার কাছে একটু জানতে চাই, সেক্ষেত্রে এই যে সরকার এবং রাজনীতি, এটা তো আসলে বিশ্ববিদ্যালয় কলেজেও পড়ানোর মতো একটা বিষয়, অনেক বড় আলোচনা। কিন্তু বর্তমান সরকারের যদি বলা হয়, তাহলে বর্তমান সরকার যেভাবে চলছে সেটা কেমন চলছে, তারা যে রাজনীতিটা করছে সেটা ঠিকঠাক মতো করছে কিনা? প্রথম কথা হচ্ছে যে মনিরাপা শুরুর দিকে যেটা বলেছেন, যে ব্যাকগ্রাউন্ড, যে 20 বছর পরে একটা নির্বাচিত সরকার আসছে এবং বাংলাদেশের ইতিহাসে আমাদের রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো এত ভঙ্গুর কখনো ছিল না। জি, আমাদের আপনি কোন প্রতিষ্ঠানের কথা বলতে পারবেন না যেটা আসলে কার্যকর, ফাংশনাল। প্রত্যেকটা প্রতিষ্ঠান ভেঙে গেছে। আমাদের অর্থনীতির এত বেহাল দশা, আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রি, ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি অ্যাবসলিউটলি ব্রোকেন। এবং তারপরে হচ্ছে যে আমাদের এই যে পতিত আওয়ামী ফ্যাসিবাদ এবং তার যে ভারতীয় যে আধিপত্যবাদ মিলে আমাদেরকে প্রচণ্ড রকম করে প্রতিদিন আপনাকে আননেসেসারি হেডেক দিচ্ছে, অপ্রয়োজনীয় হেডেক। এই যে দেখেন, এখন বিভাগ প্রদেশ বানায় ফেলবে, দখল করে নেবে, বাংলাদেশের বিভিন্ন হিন্দু সমাজের ব্যানারে বিভিন্ন প্রোগ্রামাদি হচ্ছে। আমরা কিন্তু এটা বহুবার দেখেছি যে
আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট মাইনরিটিরা আপনার মাইর খাওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ, যখনই সে কোনো হস্টিলিটি ভায়োলেন্সের শিকার হবে সারা দুনিয়াতে সে পরিচয় দেবে হচ্ছে মাইনরিটি আকারে। রাজনৈতিক সহিংসতা তো খুব নর্মাল বাংলাদেশের রাজনৈতিক জায়গাগুলোতে। আপনার মনে থাকবার কথা, ট্রাম্পের কাছে আমাদের এক ভদ্রমহিলা হিন্দু সম্প্রদায়ের উনি গিয়ে অভিযোগ করেছিলেন আমাদের নাকি ৩-৪ কোটি হিন্দুকে অত্যাচার নির্যাতন এইটা সেটা করা হচ্ছে। কি সাম সাহা তার হাজবেন্ড দুদকে চাকরি করতেন, তো তারপরে ট্রাম্পের সাহায্য চেয়েছেন ইন্টারফেয়ারেন্সের জন্য। ঠিক একইভাবে দেখেন গত কয়েকদিন আগে, এবং সেটা তো সেই আওয়ামী আমলেই হয়েছিল। তাহলে এখন এই সমস্যাটা দেখেন নতুন করে আবার তৈরি হচ্ছে। আপনি এই লেভেলে দেখেন হিন্দুদের যে পলাশবাড়িতে মন্দিরটা তৈরি হয়েছে সেই মন্দিরটা ভাঙার জন্য কেউ বলেছে কিনা, বাংলাদেশ সরকার সেটা কাজ স্থগিত করেছে কিনা, বাংলাদেশ সরকার কোনো কিছু করেছে কিনা যে কারণে হিন্দুদের নিরাপত্তা বিঘ্নিত হয়। আমরা 24-এর গণ অভ্যুত্থানের পরে দেখেছি যে ভারতীয় এই প্রোপাগান্ডা এবং স্যাবোটাজ ডিল করবার জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ধর্মীয় প্রতিষ্ঠান, ইসলামী দল, মসজিদ, মাদ্রাসা সবাই মিলে পাড়ায় মহল্লায় হিন্দুদের মন্দির, বাড়িঘর, দোকানপাট আপনার নিরাপত্তা বিধান করেছে। তাহলে আমরা সেই চিত্রটা দেখেছি যেটা আওয়ামী লীগ এবং ভারত মিলে করতে চেয়েছে সারা দুনিয়াতে আমাদেরকে ডিফেম করার, সেই জায়গাটা করার চেষ্টা করা হয়েছে। কিন্তু রিসেন্টলি দেখেন গত 1-2 সপ্তাহ এমন কি ঘটেছে, একটা ব্যানার দেখলাম হিন্দু নেতারা মিছিল করতেছে সারা দেশে মন্দির ভেঙে দেওয়ার যে আহ্বানের প্রতিবাদে মিছিল। এখন আমি মূল খবরটা খুঁজে বের করার চেষ্টা করতেছি যে কে কোথায় মন্দিরটা ভাঙতে বলছে। এরকম কোনো বক্তব্য পাইলাম না। কে বলেছে? বিএনপি, জামাত, এনসিপি, আমরা কে বলছি ভারতের মানে আমাদের হিন্দুদের মন্দির, তাদের রাম মন্দির কি তাদের রাম দেবতার নাকি করা যাবে না, সেই আহ্বানের ব্যাপারে বিস্তারিত কিছু বলেছে? আমরা তো খুঁজে পাই নাই, তো মানে প্রত্যেকটা খুঁজে পাওয়া না যাচ্ছে। সেই প্রতিবাদ র্যালি বা সেখান থেকে তারা যে বক্তব্য দিয়েছে সেখানে কোনো সুস্পষ্ট বার্তা কোনো কারো বক্তব্য আমার চোখে পড়ে নাই, আমি জানি না আপনার চোখে পড়েছে কিনা। তাহলে আপনি দেখেন একটা ওই যে 4 মাসের সরকারকে অস্থিতিশীল করবার জন্য জায়গা পার্লামেন্টে অথবা আমরা বিএনপি সরকারের যখন সমালোচনা করি আমরা মোটা দাগে 24-এর ফ্রেমে করি, শহীদ জিয়ার ক্যানভাসে করি যে আমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপি ভুল ত্রুটি করলে তাকে অবশ্যই সমালোচনা করতে হবে এই জায়গায়। কিন্তু বিএনপি সরকারকে টেনে হিচড়ে নামাইতে হবে, আওয়ামী লীগের মতো একদিনও শান্তিতে থাকতে দিব না, এই চেষ্টা কিন্তু কারোর মধ্যে নাই। তাহলে সাডেনলি এই অস্থিরতাটা কেন? গত 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে এত মিছিল মিটিং কেন? দুইটাই। একটা হচ্ছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আসতেছে 23 তারিখে, পলাশী দিবসে, এইটাকে কেন্দ্র করে আপনার প্রচুর মিছিল মিটিং করানো হচ্ছে, এগুলোর জন্য টাকা পয়সা ঢালা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন আজকে মালয়েশিয়াতে গেছেন, 2-3 দিন পরে চায়না যাবেন। ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর চিঠি নিয়ে সচিব আসছিল তারেক রহমানকে দাওয়াত দেওয়ার জন্য যে প্রধানমন্ত্রী হিসেবে যেন উনি প্রথম সফরটা ভারতে করেন। তো সার্টেনলি বাংলাদেশ তার স্বার্থ সামনে বিবেচনা রেখে সিদ্ধান্ত নিয়েছে যে প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং চীন সফরে যাবেন, তিনি ভারত যাবেন না। ইটস অ্যাবসলিউটলি এই সভরেন ডিসিশন, এবং আমরা সবাই দলমত নির্বিশেষে সবাই প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি। বিএনপির অনেক বিষয় আমাদের সমালোচনা আছে, কিন্তু যেটা দেশের পক্ষে সেটা তো আমাদেরকে বলতে হবে। বিরোধী দলও একই সিদ্ধান্ত স্বাগত জানিয়েছে। তাহলে এই অস্থিরতার পিছনের এলিমেন্টগুলো কি কি, সেই জায়গাটাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবং আমাদের গোয়েন্দা সংস্থাগুলো ডিল করবার ক্ষেত্রে যথেষ্ট ঘাটতি আছে। এই যে বললেন না সরকারের ব্যর্থতা সফলতার জায়গা, সরকারের ব্যর্থতা হচ্ছে এইটা যে এই যে ঘটনাগুলো ঘটছে, এই চৈতালির মতো আওয়ামী হিন্দুরা, এরা তো আসলে জেনারেল হিন্দু কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে না, এরা কিন্তু আওয়ামী গোষ্ঠী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং এই যে পূজা উদযাপন সমিতি, এগুলো হিস্টোরিক্যালি হচ্ছে আওয়ামী লীগের সমিতি। তারা সাধারণ হিন্দু সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করেন না। তাদের রাম মন্দিরের পূজা করবেন না কোন দেবতার পূজা করবেন তাতে আমাদের কি যায় আসে? আপনার সাংবিধানিক অধিকার, আপনি এই দেশের নাগরিক, আপনি যাকে খুশি তাকে পূজা করবেন, আপনাকে নিষেধ করছে কি? কৌশলগত কারণে দেখবেন পলাশবাড়িতে এত বড় একটা মূর্তি বানানো হচ্ছে, কৌশলগত কারণে অনেকে এই প্রশ্নটা রেজ করেছেন, যেহেতু ভারতের মাধ্যমে রংপুর বিভাগকে কেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, তার অনেক ওয়াইডেন করার প্রশ্ন আসতেছে। এবং এটা হইলো আপনি দেখবেন মন্দিরটা এমন জায়গায় বানানো হয়েছে, রংপুর বিভাগের সবচেয়ে চিকন জায়গাটা ওই জায়গাটা পর্যন্ত হচ্ছে
আপনার আলোচনা করা হচ্ছে কোন জায়গা থেকে আমরা কেটে নেব। অতএব আমার সভরেন্টি যেখানে কোশ্চেন হবে, আমার স্বাধীনতা সার্বভৌম প্রশ্ন যেখানে আলোচনা আসবে, জি। অতএব সেখানে তো কাউন্টার বক্তব্য আসার সুযোগ আছে। ভারতে দেখলাম আপনার গত ৪৫ দিনে ২৩টা মসজিদ ফেলছে, বুলডোজ করে দিয়েছে। অরুণাচলে ১৯টা মসজিদ ভেঙে দিয়েছে। তাহলে বিজেপি সরকার গত এক দশকে, গত যে ক্ষমতায় আছে, গত ১১ বছরে প্রায় ৮৫০-র উপরে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান, আপনার ওয়াকফের জমি বুলডোজ করে সরায় দিয়েছে। ডজন ডজন মসজিদের নিচে শুধু তাদের দেবদেবতার পাওয়া যায়, জন্মস্থান খুঁজে পাওয়া যায়। গত কয়দিন আগে দেখলাম আপনার এক হাইকোর্ট কোন একটা প্রদেশের একটা মসজিদকে মন্দিরের জায়গা বলে ঘোষণা করে দিয়েছে। তাহলে সেটা নিয়ে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় কয়জন প্রতিবাদ করেছে? তারা তো বাংলাদেশের নাগরিক। এখানে মাইনরিটিদের উপর আঘাত হচ্ছে, আক্রমণ হচ্ছে। আমরা যেভাবে মাইনরিটিদের কনসার্ন, কেন তারা এটা করছে না? তাহলে এই যে প্রতিবাদকারী আওয়ামী সংখ্যালঘু গোষ্ঠী, এই প্রতিবাদগুলো খুবই সিলেক্টিভ এবং প্রবলেম্যাটিক। বিজেপি সরকারের এইটা যদি সে ডিল করতে না পারে, তাহলে প্রধানমন্ত্রীর সফর এবং সরকারকে আন্ডারমাইন করবার জন্য হেন কোনো কাজ নাই যে এই ঘটনাগুলো একসাথে লিড করবে। এমন হতে পারে ২৩ তারিখে আওয়ামী লীগ যে প্রচুর মিছিল মিটিং করবে না, আপনার পলাতক, আপনার হুটহাট করে এসে সকালে বিকালে সন্ধ্যায় করার চেষ্টা করবে, এর ফ্রন্ট লাইনে হিন্দুদেরকে দেবে। মিছিল করায় আওয়ামী লীগের আর এক গ্রুপ যারা এনসিপি জুলাইয়ের অভ্যুত্থানের স্লোগান দিয়ে, এটা আপনি অনুমান করছেন? এই ঘটনা আওয়ামী লীগের ইতিহাসে প্রচুর ঘটেছে। এই ঘটনা যদি আপনি যান, আমি কয়েক ডজন এক্সাম্পল দিতে পারি আপনাকে। এবং আওয়ামী লীগই তখন জুলাইয়ের পক্ষের আর এক গ্রুপকে দিয়ে মিছিল করাবে, জুলাইয়ের স্লোগান দিয়ে ওদের উপর অ্যাটাক করবে এবং সেখানে ৪-৫ জন হিন্দুকে হয়তো হত্যা করবে। তারপরে সারা দুনিয়াতে আপনার প্রচার করবে সংখ্যালঘু অধিকার এখানে ভুলণ্ঠিত হচ্ছে, এখানে অধিকার নাই, মেয়েদের গায়ে হাত তোলা হচ্ছে, যদি ভাঙা হচ্ছে। এইরকম ঘটনার মানে আশঙ্কা করা যায় বা অনুমান করা যায়, তাহলে তো সেখানে পদক্ষেপ নিতেই পারে। সেই জায়গাটা থেকেও আপনাকে শুনবো। এবং জামায়াতের আমির কেন বললেন যে আরেকটা অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকতে হবে সবাইকে, সেটার আসলে কারণটা কি, সেটাও একটা আপনার কাছে শুনবো। আমি নীলুফার চৌধুরী মনি আপনার কাছে এই জায়গাটা থেকে আসি, যেখানে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলছিলেন যদি সরকার এটা ডিল করতে না পারে, তাহলে সরকার আসলে কি করবে যদি ডিল করতে না পারে? কোনটা? এই পুরো পরিস্থিতি যেটা ওপারে চলছে সেখান থেকে। জি, দেখেন একটা কথা বলি, সরকার ডিল করছে না আপনাকে বললো কে? সরকার যদি ডিল না করে, ব্যারিস্টার ফুয়াদ তো ধন্যবাদ জানানোর কথা না এই জায়গাটায়। ব্যারিস্টার ফুয়াদ তো সরকারকে কখনোই ধন্যবাদ দিতে পারে না বা দেয় না। ব্যারিস্টার ফুয়াদের মানে আশঙ্কাটা কেন কাজ করছে? আশঙ্কাটা এটা তো নতুন কিছু না। এই আশঙ্কা কোনো সরকার দেখে না। এই আশঙ্কা হচ্ছে গরিবের সুন্দরী কন্যা। তাকে সবাই, যে পারে সেও দুটো কথা বলে, যে না পারে সেও দুটো কথা বলে। এখানে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটাই হচ্ছে মেইন। এই ভৌগোলিক অবস্থান নিয়ে আপনার কখনোই বাংলাদেশ ওই যে সুন্দরী কন্যার মতো সুস্থ থাকতে পারে না। প্রত্যেকেই দরকার জিও পলিটিক্স টিকিয়ে রাখার জন্য। এই আপনার ৭ সমুদ্র ১৩ নদী ওপার থেকেও চিন্তা করে, পাশের থেকেও চিন্তা করে, সামনে থেকেও চিন্তা করে, পেছন থেকেও চিন্তা করে যে এই 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 জায়গাটা আমার দরকার, এই জায়গা থেকে আমি এটা করতে পারি, ওটা করতে পারি, অমুককে থ্রেট দিতে পারি, তমুককে আমি মেরে ফেলতে পারি, ইত্যাদি ইত্যাদি। তো জায়গাটার দরকার যেহেতু, আমরাও তো সব মিলে খুব ভালো আমাদের যায় না। আমাদের কি আপনি মনে করেন যে শুধুমাত্র আমি বা ব্যারিস্টার ফুয়াদরা আমাদের প্রয়োজনে ঝগড়া করি? নো, আমাদের পিছনে কলকাঠিনারে অনেক লোক। আমরা নিজেরাও সুস্থ থাকতে চাই না, বুঝি না। ওই যে বলেন না, চিলে কান নিয়ে গেল, কানের চিলের পিছে না দৌড়ে আগে নিজে যে কানে হাতটা দিব, আমরাও সেটা দেই না, আমরা চিলের পিছনে দৌড়াতে থাকি। ঠিক তেমনি আপনার গত ইন্ট্রিম সরকারের কেউ কেউ বলেছিল উপদেষ্টাদের যে ডিপ স্টেটের কথা, ডিপ স্টেট হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু সব মিলে এই গরিবের সুন্দরীকরণ, এগুলো কিন্তু সব কিছু মিলে এই যে কথাটা বিএনপি না দেখলে কাজ করে কিভাবে, আপনি কি বলেন? বিএনপি না দেখলে বিএনপি, আমি তো মনে করি তাহলে তো আর ব্যারিস্টার ফুয়াদ কিসের জন্য আসছে? আমার সমালোচনা করার জন্যই তো আসছে। সে একটা পয়েন্ট পেলে 10টা বার বলবে। তো নিশ্চয়ই যদি ওই পয়েন্ট এখানে পেত তাহলে নিশ্চয়ই বলতো। বিএনপি চেষ্টা করছে। এখন বিএনপির সাথে অন্য দলের পার্থক্যটা এই মুহূর্তে এখানে যে বিএনপি রাষ্ট্রের ক্ষমতার দায়িত্বে আছে,
যে কারণে মুখ দিয়ে চাইলে অনেক কিছু বলতে পারে তার মানে সুন্দরী কন্যা দেখেও চুপ থাকতে হয় না, বলতে পারে না, করে দেখাতে পারে। কিন্তু যারা বিরোধী দলে আছে তারা বলতে পারে, তাদের ভয়েস রেজ করার মতো তাদের অনেক। আমি ধরে না আমি 17 বছর বিরোধী দলে আমি টকশো করেছি। আমার কাছে তখন যে ভালোটা লেগেছে, বিশ্বাস করেন এখন টকশো করি আমি ওই চার্মটা, ওই মজাটা পাই না। যেটা আমার কাছে মাঝে মাঝে মনে হয়, ইস এই জায়গাটা যদি বলতে পারতাম, এই জায়গাটা যদি বলতে পারতাম। তো যেটাই হোক, আমি তো করে দেখাতে পারি, আমি বলতে পারি না। আমার নিয়মটাই এই, সিস্টেমটাই এটা। তো কিন্তু ফুয়াদরা যেটা বলতে পারে অনেক সময় বলে, অনেক সময় বলে না। তবে আমি মনে করি জাতীয় ইস্যুগুলোতে যদি দলমত নির্বিশেষে সবাই এক থাকে, এই দেশটা একটা সুন্দর একটা দেশ। এই দেশটা সব দিক থেকে, আমরা হয়তো কিছুটা গরিব হতে পারি, কিন্তু আমাদের সব দিক থেকে আমরা এত খারাপ মানুষ না, আমরা খুব ভালো চলতে পারি। দেশের সিস্টেমটা যদি আপনি চালু করেন, আপনাকে দিয়ে শুরু করেন, আপনার জুনিয়র প্রত্যেকেই মানবে। আপনি সিস্টেমটাকে যদি আপনি না পালন করে অন্যকে হুকুম করেন, আপনার অনুপস্থিতিতে কোনো একজন কেউ মানবে। জি, সেক্ষেত্রে বলতে আপনি অত মানে বিএনপি অতটা বলতে পারে না, করে দেখাতে পারে। সফরের ব্যাপারে কি বলবেন? সফরের ব্যাপারে দেখেন, আমি সফরটাকে এইভাবে ধরতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী উনি একটা বেশ বড় পেশ করেছেন জাতির সামনে, এবং এই চ্যালেঞ্জটা উনি নিয়েছেন। যতটুকু পারেন উনি চেষ্টা করবেন। সেই বাজেটের মধ্যে 1 কোটি বেকারদের কর্মসংস্থানের একটা ব্যবস্থার কথা বলা হয়েছে। সে 1 কোটি না পারুক, তার অর্ধেকও যদি পারে আমরা চেষ্টা করব। তার আমাদের অর্থমন্ত্রী কি বলেছে যে দেশটাকে একটা জায়গায় উঠতে গেলে আগামী 4 বছর লাগবে। 4 বছর লাগবে আমি যদি ধরে নিই। আমি অর্ধেক দিয়েই শুরু করলাম। আমার কিন্তু মালয়েশিয়া একটা আমার খুব ভালো বন্ধু একটা দেশ। আমাদের দেশের অনেকেই কিন্তু আনস্কিল ওখানে খাটে, এবং মুসলিম সরকারের সময়ও কিন্তু এরকম কথা হয়েছিল যে আবার লোক পাঠাবে ওইভাবে। কিন্তু তারপরে কোনো একটা জায়গায় কোথায় যেন একটা ধাক্কা যেভাবে কাজ করে না। মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া গিয়েছেন। মালয়েশিয়া আপনিও জানেন আমাদের ভালো বন্ধু। আমাদের বিদেশি রেমিটেন্স পর্যাপ্ত পরিমাণে মালয়েশিয়া থেকে আসে। মিডল ইস্টের পরে যদি কোনো দেশ থেকে আসে মালয়েশিয়া। তো সেইখানে উনি কথাগুলো বলবেন, কাজগুলো করবেন। এরপরে আপনার চায়নার সাথে, আমার প্রতিবেশী ভারত, উনি কষ্ট পেতে পারেন, কিন্তু ভারত তো আমাকে টাকা দিবে। ভারত যা থাকে তাদের নিজেদেরই, তারা নিজেরাই করে। কোনো দেশকে অত টাকা দিয়েছে আমি কখনো শুনিনি। কিন্তু চায়না কিন্তু বিভিন্ন পৃথিবীর সব দেশে, তার শত্রু মিত্র সব দেশে সে ব্যবসা করে। একটা ব্যবসা বান্ধব দেশের নাম হচ্ছে চায়না। তো সেইখানে চায়না যদি বাংলাদেশে লগ্নি করে, তাতে যদি আমার দেশের মানুষগুলা সচ্ছল থাকে, ভালো থাকে, কাজের যদি ক্ষেত্র বের করতে পারে। লাইক আপনারা দেখেন বাংলাদেশে এখন পর্যন্ত কোনো জয়েন্ট ভেঞ্চার গাড়ির কোনো কারখানা নাই। বাংলাদেশে অনেক জয়েন্ট ভেঞ্চার কারখানা নাই, এর কোনো কারখানা নাই। এগুলো যদি চায়নার সাথে কথা বলে যদি শুধু ওই ব্যারেজ, সেটাই কিন্তু বড় কথা না। আমার পানির হিস্সা আমি কোনোখানে যদি না পাই, আমি তো আমার মাটির নিচ থেকে যে পারি আমি তো তুলে আনার চেষ্টা করব। আমার জন্য যদি পাহাড় না থাকে, আমার জন্য যদি হিমালয় কাজ না করে, আপনার বাড়ির উপর দেওয়ার জন্য হিমালয় যদি কাজ না করে, তাহলে তো আমাকে বেঁচে থাকতে গেলে আমাকে বিকল্প ব্যবস্থা করতে হবে। সেটা আমি বাদ দিলাম, সেটা তো আছেই, সেটা থাকবে। কারণ আমি মরুভূমিতে রূপান্তরিত হচ্ছি, মধ্যে আমি প্রায় 50-60% হয়ে গেছি। সো এখন আমার হাতে যে সুযোগটুকু আছে আমি কাজে লাগাবো। এটার বাইরে আমি বিভিন্ন জয়েন্ট ভেঞ্চার কোম্পানির জন্য কিংবা বাংলাদেশে কোনো কাজ করার জন্য, বড় প্রজেক্ট করার জন্য আমাদের টাকা দরকার। আমাদের যদি টাকাটা কোনো বিদেশ যদি আমাদের দেয়, স্বল্প শর্তে যদি দেয়, স্বল্প সুদে যদি দেয়, তাহলে আমাদের নিতে তো খারাপ না। আমাদের ব্যাংকের টাকা, ব্যাংক থেকে টাকা নিয়ে অথবা ব্যাংকে টাকা ছাপিয়ে নেওয়ার চেয়ে আমার তো মনে হয় প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে নেওয়া উচিত। তো সেইখানে যেতেই পারে। আর এমন না যে পাশের দেশে যাবে না, অবশ্যই উনি পাশের দেশেও যাবে। সে দেশ দাওয়াত করবে, সে দেশে যদি আমাদের মানুষের জন্য, গণমানুষের জন্য স্বার্থ থাকে, তাহলে সে দেশে যাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন ইতিমধ্যে, তার শত্রুও বলতে পারবেন না তার সম্পর্কে। উনি কয় ঘন্টা ঘুমান আমি জানি না, উনি রাতে অনেক রাত পর্যন্ত করতে দেখি আমরা। আবার ভোরে সবচেয়ে অফিসে গিয়ে বসে থাকেন, সবচেয়ে আগে সংসদে বসে থাকেন, এবং সংসদে ঘন্টার পর ঘন্টা বসে থাকা অনেক এমপি আছেন যে উনাকে বসে থাকতে দেখে উনারা উঠতে পারেন না।
উনি এই যে চলে গিয়েছেন আপা, এই চলে যাওয়ার পরে উনি আমাদের মাঝে খবর পাঠিয়েছেন যে কেউ যদি অ্যাবসেন্ট থাকে উনি প্রতিদিন ওইখান থেকে মনিটরিং করবে সংসদে কে আসে আর কে আসে। অ্যাবসেন্ট সংখ্যাগুলো যেন ওনাকে জানানো হয়, নামগুলো যেন ওনাকে জানানো হয়। সফরের ব্যাপারটা স্পষ্ট করলেন এবং আমি এই পর্যায়ে আবার ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ কাছে আসতে চাই এবং যেটা জানতে চাচ্ছিলাম যে এই যে জুলাইয়ের যে শক্তি সেই জায়গায় দেশের স্বার্থে সবাই যদি একাত্তা থাকে তাহলে আরেকটা অনিবার্য বিপ্লবের আমাদের প্রস্তুতি নিতে হবে। সেটা আসলে কোন বিপ্লবের কথা তিনি ইঙ্গিত করেন? আমার কাছে মনে হয়েছে এটা রাজনৈতিক বক্তব্য আকারে দেখা দরকার। এর আগে উনি বলেছেন যে সরকার এই জায়গাতে ব্যর্থ হয়েছে, এই জায়গাতে ব্যর্থ, বড় বাজেট বাস্তবায়ন করতে পারবে না, তারপরে হচ্ছে আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভালো, এগুলো বলেছেন। তো সেই জায়গা থেকে যদি প্রত্যাশা পূরণ করতে যে কোনো সরকার ব্যর্থ হয় তাকে তো একটা কনসিকুয়েন্স ফেস করতে হবে, সেই জায়গা থেকে আর কি। মানে এটা মানে ওই সরকারকে ফেলে দিতে হবে, উৎখাত করে ফেলতে হবে, এই ধরনের কোনো জিনিস ওটা শুনে আমার কাছে মনে হয়নি আর কি। তাহলে আপনি বলছেন এটা শুধু রাজনৈতিক বক্তব্য? রাজনৈতিক বক্তব্য এবং প্রত্যেক জায়গা থেকে আর কি, যে সরকারের উপর তো অনেক প্রত্যাশা আছে, 20 বছর একটা নির্বাচিত সরকার থাকাটাই ন্যায্য। সেই জায়গায় আপনি স্পষ্ট করলেন এটা রাজনৈতিক বক্তব্য। আমি যদি একটু সীমান্তে আবারও ফিরি, সীমান্ত অস্থিরতা, পুশ-ইন পুশ-ব্যাক, এবং আমরা মাঝখানে দাঁড়িয়ে থাকা দেখলাম যে এত ঘন্টা পার হয়েছে, সেখানে আবার অনেকের এই কথাগুলো তো আসে, মানুষের মনে তো আসেই যে মানবতার জীবনযাপন করছে তারা মাঝখানে। এই ব্যাপারটা আসলে এই মুহূর্তে বাংলাদেশ সরকারের কিভাবে হ্যান্ডেল করা উচিত? যেভাবে করছে কি আরো ব্যতিক্রম কিছু করা উচিত? প্রথমত হচ্ছে যে আপনার এই ঘটনাটা কিন্তু নতুন না, ভারত এই আচরণটা আমাদের সাথে বরাবরই করেছে আর কি। এবং একটা বয়ান বলা হয় যেহেতু বিএনপি জামাতের সাথে ভারতের সম্পর্ক ভালো না, তাই এগুলো হচ্ছে, ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন হবে কূটনৈতিক মহলে, এগুলো সেগুলো। প্রশ্ন হচ্ছে দেখেন, বাংলাদেশের সাথে ভারতের কি কোনো রাষ্ট্রীয় সম্পর্ক কখনো ছিল? আমার তো মনে হয় না। রাষ্ট্রের কোনো সম্পর্ক এদেশে ছিল না, জনগণের সাথে জনগণের সম্পর্ক ছিল না। যেটা ছিল সেটা হচ্ছে গান্ধী পরিবারের সাথে শেখ মুজিবের সম্পর্ক ছিল, শেখ হাসিনার সাথে সম্পর্ক ছিল। দিল্লি একমাত্র সম্পর্কের কানেকশনের জায়গা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া এই সম্পর্কটা কখনো সম্পর্ক আকারে দেশের মানুষ দেখতে পায়নি। এখন প্রশ্ন হচ্ছে যে ওই পারে কংগ্রেস এবং এই পাশে আওয়ামী লীগ ক্ষমতায় বহুবার ছিল। 96 আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখন ওই পাশে কংগ্রেস ক্ষমতায়। 2009 যখন হাসিনা আসে, তখন ওই পারে কংগ্রেস ক্ষমতায়। তখন হত্যা বন্ধ হইল না কেন? তখন পুষি বন্ধ হয় নাই কেন? তখন আমরা পানির ন্যায্য হিস্সা পাই নাই কেন? তখন ভারতের বাজারে কেন আমাদের পণ্যগুলো যেতে পারে নাই? তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনি নতজানু হলেই যে আপনার অধিকার পাবেন, এটা তো হিস্টোরিক্যাল ডকুমেন্টস এবং ডেটা বলছে না। তাহলে নতজানু হবার ফল যেটা হয়েছে সেটা হচ্ছে আপনি আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব হারিয়ে ফেলেছেন। দেখেন সীমান্তের আলোচনা, দেখেন বর্ডারে কিন্তু জয়েন্ট বর্ডার প্রোটোকল আছে, যে সীমান্ত দুইটা পাশাপাশি দেশ কোন নীতিমালার উপরে ভিত্তি করে এটা 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 রান করবে। 75 সালের প্রোটোকলে বলে দেওয়া আছে যে 150 গজের দুই সীমান্তেই ভিতরে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। এখন দেখেন সরকার কি করছে, ভারত সরকার। তারা ইতিমধ্যে আপনার তাদের যে 4100 কিলোমিটার আমাদের যে সীমান্ত প্লাস এর প্রায় 800 কিলোমিটার বাদে মোটামুটি পুরোটাতে সীমান্ত কাঁটাতার তৈরি করে ফেলেছে, বেড়া দিয়ে দিয়েছে। এবং এই বেড়া দেওয়ার একটা বিশাল অংশ কিন্তু 150 গজের ভিতরে করেছে। তাহলে তারা আন্তর্জাতিক আইন অমান্য করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় হাই কমিশনারকে ডেকে সরকার এটা প্রতিবাদ করেছে এবং বলেছে যে তোমরা তো 75-এর চুক্তি মানছো না, সমঝোতা মানছো না। তখন প্রণয় ভার্মা বলেছে যে হাসিনা 2010 সালে আমাদের একটা প্রোটোকল, একটা চুক্তি স্বাক্ষর করা আছে যে আমরা এটা করতে পারবো, এবং সেই চুক্তির ভিত্তিতে আমরা 3 বিঘা করিডোর, যেটা আপনার লালহাটের আঙ্গরপোতা দহগ্রাম অঞ্চলে আমরা 150 গজের ভিতরে কাটা বানিয়েছি, সরকার করতে অ্যালাউ করেছে। তাহলে হাসিনার সরকারের কথা চিন্তা করে, সে একটা গোপন প্রোটোকল যেটা সরকার জানতো না, হাসিনার সাথে এটার ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তাহলে সেইটার উপর ভিত্তি করে আপনি 75-এ জয়েন্ট বর্ডার প্রোটোকলকে আপনি লঙ্ঘন করেছেন, করে আওয়ামী লীগের আমলে আপনি সীমান্ত অধিকার ক্ষুণ্ণ করে আমার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করেছেন। এবং এটা করবার মধ্য দিয়ে ভারতের ভিতরে ন্যূনতম কোনো অনুশোচনা নাই, বরং তারা সেই অনৈতিক, অন্যায্য
এবং বেআইনি সমঝোতার এক জিনিসটাকে তারা এখন আবার অ্যাসার্ট করতে চাচ্ছে। এই সমঝোতা প্রোটোকলের ব্যাপারে আগে কেউ কিছু জানতে পারেনি, এখন কি এটা খুব বেশি সুস্পষ্ট হয়েছে যেরকম একটা প্রোটোকল করা ছিল? এখন এইটা অন্তর্বর্তীকালীন সরকার তখন তো আপনার মানে লিখেছে ভারত সরকারের কাছে, চিঠি লিখে বলেছে যে এটা বাতিল করতে হবে, বাতিল করে 75-এর প্রোটোকলে ফেরত যেতে হবে, 150 গজের ভিতরে কোনো সীমানা নির্ধারণ করা যাবে না। ভারত সেই চিঠির কোনো উত্তর দেয় নাই। এখন বিএনপিকে এটা কন্টিনিউ করতে হবে, পাশ করতে হবে, কারণ এটা একটা ধারাবাহিক রেসপন্সিবিলিটি। এখন আপনি এই যে আমাদের সীমান্ত হত্যা, আমাদের পশ্চিম এই ভারতের সাথে আপনি সম্পর্কটা জি। কিভাবে করবেন, তার এই মনস্তত্ত্ব, ভারতের রাজনীতিবিদদের মনস্তত্ত্বটা, পার্টিকুলারলি বিজেপির এই হিন্দুত্ববাদের রাজনীতিটা পরিষ্কার না হলে আপনি শুধুমাত্র এই সীমান্ত হত্যা, পুতিন 45 দিনেতে 23টা মসজিদ বুলডোজ করে দেওয়া এই রাজনীতির ধারাবাহিকতা বুঝতে পারবেন না। এত জায়গা থাকার পরেও পলাশবাড়িতেই ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় উঁচু শিব মন্দিরটা বানাতে হবে, রাম মন্দিরটা বানাতে হবে, কেন আর কোনো জায়গা নেই? আমরা প্রথম মনে করেছিলাম জি। এখানে মানে অনেক হিন্দু সেক্ষেত্রে তো বর্তমান সরকারকেও সেটা খুব ভালো করে বুঝতে হবে। এবং ওই যে বললাম আমি, বিএনপি সরকার আছে, বিএনপি যা করবে অবশ্যই সেই দেশের সাথে কথা বলবে। একটা কূটনৈতিক যে আলোচনা যেটা বলে, যে কথাটা একটা বিরোধী দল বলতে পারে সে কথাটা সরকার বলতে পারে না। সরকারকে বলতে গেলে কূটনৈতিকভাবে বলতে হবে আরেক দেশের সাথে, একটা দেশ আরেকটা দেশের সাথে কথা বলবে। তা আমার মনে হয় যে সরকার এটা অবশ্যই নলেজে রেখেছে এবং সেটা নিয়ে সে কাজ করবে অবশ্যই। যেটা আপনি দেখেন যে ইতিমধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছিলেন যে পুশব্যাকের যে ঘটনাটা, সেখানে আমাদের আলোচনা হচ্ছে, আরো আলোচনা হবে। এখন কিছুটা স্তীমিত হয়েছে কিন্তু শেষ হয় নাই। হ্যাঁ, যেভাবে তারা মনে করেছিল যেভাবে ইচ্ছা করলেই ধাক্কা দিলেই বোধহয় পাঠিয়ে দেওয়া যাবে, এখন কিন্তু যখন বিজেপি যখন নিজেরা দাঁড়িয়ে গেছে যে তুমি পাঠালেই আমি নিব তোমাকে, কে বলেছে, তো তখন কিন্তু একটু 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 তারা হোঁচট খেয়েছে। তো ঠিক তেমনই আপনার যে ঘটনাগুলো ঘটছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করলে যে অবস্থাটা হয়, আপনি জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শাসন আমলে উনি অনেকবার, একের অধিকবার উনি আন্তর্জাতিক বলে পানি নিয়ে যে ন্যায্য হিস্যাটা সেটার বিচার দিয়েছিলেন, সেটা নিয়ে কথা বলেছিলেন, সেটা নিয়ে জানতে চেয়েছিলেন। হতে পারে যে ওটা হয়ে ওঠে নাই। এটাই সত্যি যে বিশ্বের মুরল রাষ্ট্রগুলো যা যা করে সেগুলোর অনেক কিছু হয় না। লাইক আপনার আমেরিকা কত পরমাণু অস্ত্র আছে, কিন্তু ইরানের অস্ত্রটা তার ভালো লাগে নাই, তাই সে গায়ে পড়ে অ্যাটাক করেছে। তো যে জিনিসটা আমার অ্যাভেলেবেল আছে সেটা আরেকজনের আমি করবো না, এটা হয়। এবং তারা যা বলে সেটাই জাতিসংঘ, তারা যা বলে সেটাই বড় বড় আপনার কি বলি আমরা, বিভিন্ন কমিউনিটি বলি, তারাই তো। সো আপনি বিচার কাকে দিবেন? বিচারে বানিয়ে নিয়ে কাঁদে। তো ওই আমাদের কৌশলে চলতে হবে, এটাই আমি মনে করি। এবং কৌশলের পাশাপাশি কৌশলে যদি চলতে হয়, আমি আরেকটি বিষয় একটু আপনার কাছ থেকে স্পষ্ট হতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা দিল্লিতে গিয়ে ঢুকতে পারেননি, এটাকে স্বাভাবিক ছিল? হয় বিভিন্ন জায়গায় এরকম হয়ে থাকে, হয়তো তথ্যগুলো সেভাবে যায়নি। এটা কি স্বাভাবিক ঘটনা কি, নাকি একটু আলাদা মনে হচ্ছে, কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হয়েছে? এইখানে আমি বলবো এখানে দুটোই হতে পারে, দুটোই হতে পারে। এটা সাধারণ হতে পারে, যেমন ধরেন আপনার ভারতের অ্যাম্বাসেডর এসে উনি বাই রোডে এসে কি বলেছিলেন, রাস্তায় বলেছিলেন যে আমাদের 140 কোটির লোক আর বাংলাদেশে ধরেন 20 কোটি লোক, 160 কোটি সব আমাদের। এটা যদি পজিটিভ হয় যে আপনার সেনজিন যেটা করে, যদি এটা এরকম সেনজিনের মতো পজিটিভ হয়, আমি অখুশি না। যে সে নিজের মনে করে বলছে একটা সময় 47-এর আগে আমরা একসাথে ছিলাম, সেটা মনে করে বলতে পারে। বাট এখানে যদি অন্য কোনো হিসাব থাকে তাহলে কিন্তু একটা আরেক রকম খেলা। তো ওরকম আপনার মনে করেন যে তাকে আটকেছে, দুটো কারণ হতে পারে। এক হলো যে তারা জানতো না, সে যেহেতু সে সবুজ পাসপোর্টে গিয়েছে, লাল পাসপোর্ট থাকলে হয়তো বা ওইটার খোঁজ খবর নিত না। সবুজ পাসপোর্টে যেহেতু গিয়েছে, সেই হেতু তার খবর নিতে গিয়ে তার যে আগে এম্বার্গো ছিল, সেই এম্বার্গো ধরা পড়েছে। এখন তো যুক্ত আপনার মেশিনারি,
ডিজিটালাইজড, সো ডিজিটালের মধ্যে সে আটকে গেছে। আরেকটা হতে পারে যে ছোটখাটো এইসব দিয়ে দেখিয়ে যে তোমাকে আমি অ্যালার্ম দিলাম, জি, তাহলে দুটোই আসলে হতে পারে। সবটাই হতে পারে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনি কি মনে করেন একের পর এক যে ঘটনাগুলো, এর আগে শুভেন্দু অধিকারীর যে মানে তাদের ওপর নির্বাচনের আগে নানান ধরনের বক্তব্য, বাংলাদেশকে আসলে তাদের একটা state মনে করা, পরবর্তীতে আবার দীনেশ ত্রিবেদীর 160 কোটি বলা, এগুলো কি আসলে কাকতালীয় ঘটনা কিনা? না, আমি তা মনে করি না। একটা বিষয় দেখেন যে জাহিদ ভাইয়ের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, অনেকে বলছে যে হয়তো জানায় নাই অথবা বাংলাদেশি পাসপোর্টে গেছে, ভারতের ভিসা নেয় নাই, সার্কের স্টিকার নিয়ে গেছেন, এগুলো কোনোটাই খুব যৌক্তিক কথা না। উনি যদি এই সোকল ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়েও যেতেন, অফিসারদের যে পাসপোর্ট আছে আপনি এটা নিয়ে যেতেন, গেলেও ওনাকে এই হেনস্থাটা করা হতো। কারণ হেনস্থা করার মূল কারণটা হচ্ছে, যারা দেখবেন উনি বলেছেন যে যারা ভারত বিরোধী বক্তব্য দিচ্ছে এমন 10টা ইউটিউব চ্যানেল তারা ব্যান করেছে, তার ভিতরে জাহিদ ইউটিউব চ্যানেলটা ওখানে ব্যান করা দেখা গেছে আর কি। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি জাহিদ ভাই কি রাত 2টার সময় ভারতের সীমান্ত পার হয়ে যেভাবে আওয়ামী লীগের লোকজন পালাইছে ওরকম গেছে, না সে এয়ারপোর্টে নাইমা গেছে? একটা রাষ্ট্রের প্রতিমন্ত্রী, প্রাইম মিনিস্টারের অ্যাডভাইজার যাচ্ছে, হাইকমিশন জানে না? লোকাল হাইকমিশনকে ইনভলভ করা হয়নি? অবশ্যই জানে। ইন্ডিয়ান ওশান রিম কনফারেন্স যাচ্ছে ভারতের দাওয়াতে, কারা কারা যাচ্ছে আপনি জানেন। আমি এরকম বহু কনফারেন্স অ্যাটেন্ড করেছি। এইটা টোটাল ডেলিগেশন লিস্ট, আপা নিজে এমপি ছিলেন, বহু ইন্টারন্যাশনাল প্রোগ্রামে গেছেন, এটা ডেলিগেশন লিস্ট পাঠাইতে হয়, ডেজিগনেশন পাঠাইতে হয়, প্রোফাইল পাঠাইতে হয়, এম্বাসি জানে, ওখানকার আমাদের যে হাই কমিশনার সাথে থেকেই যায়, ওটা দেখাতেই হয়। হ্যাঁ, বাট আপনার ওখানে হাই কমিশনার যিনি দিল্লিতে, তিনি বলেছেন যে আমি ফরেন মিনিস্ট্রির যে ডিপার্টমেন্ট আছে ওখানে জানিয়েছি, আমার পার্সোনালি কথা বলেছি কারা কারা আসছে। ইন্ডিয়ান অথরিটি অ্যাবসলিউটলি ইনফর্ম ইন অল ম্যানার্স পসিবল। রাষ্ট্রের প্রোটোকলে জায়গায় জায়গায় যতটুকু জানার দরকার ছিল প্রতিটা জিনিস তারা অবগত। এটা সিম্পলি হেনস্থা করবার জন্য করেছে, যেহেতু আওয়ামী ফ্যাসিবাদের আমলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন সময় তিনি ভারতের আগ্রাসন নিয়ে, দিল্লির আধিপত্যবাদ নিয়ে কথা বলেছেন, ভারতের আচরণ নিয়ে কথা বলেছেন, যেটা আমরা বলে যাচ্ছি। তো আমরা মনে করতেছি আমাদের ওখানে ব্যান করা আছে, ব্ল্যাকলিস্ট করে দেওয়া আছে। তো সেই জায়গাতে ভারতের এই আচরণ অমার্য, বাংলাদেশ সরকার কারেক্ট কাজ করেছেন। ডেপুটি হাই কমিশনারকে ডেকেছেন, ডেকে জবাবদিহিতা চেয়েছেন, লিখিতভাবে জানতে চাওয়া দরকার যে কেন ওনারা এই কাজটা করেছেন এবং একটা ব্যাখ্যা দরকার। এখন পর্যন্ত আমার কাছে আর কোনো ব্যাখ্যা আমরা পাইনি। দীনেশ ত্রিবেদী যেটা বলেছেন যে 140, 100 পরে 20, 160 সবাই মিলে ক্রিকেট টিম হবে, তবে আমরা ছিলাম তো ওনাদের সাথে শত শত বছর একসাথে, আলাদা হইতে হইল কেন? আমরা এই দীনেশ ত্রিবেদীওয়ালাদের পূর্বপুরুষদের সাথে শত শত বছর ছিলাম, আলাদা হইতে হইল কেন? এটা কি উনি জানেন না কেন আলাদা হইতে হয়েছে? বেঙ্গল অ্যাসেম্বলি ভাগ হইল, বাংলা কে ভাগ করছে? পাঞ্জাব কে ভাগ করছে? আমরা তো করিনি, আমরা তো করি নাই, ওরা করছে। বেঙ্গল অ্যাসেম্বলির এন্টায়ার মুসলিম মেম্বাররা সবাই অখণ্ড ভারতের পক্ষে থাকতে চাইছে, পাকিস্তানের পক্ষে যাইতে চায় নাই তো শুরুতে। তারা চাইতে চায় না, মানে তারা রাজি হয় নাই কেন? ভাগের পক্ষে গেছে কেন? স্বাধীন বাংলা করবার প্রস্তাবনা ছিল, কিরণ শঙ্কর রায়, শরৎচন্দ্র বসু, সোহরাওয়ার্দী, আমাদের আবুল হাশেম, সবাই মিলে তো নতুন স্বাধীন বাংলা করতে চাইছে, পুরোটা মিলে। বাংলাদেশের সবাই, বাংলার সকল এমপিরা তো রাজি হয়েছে, ওদের হিন্দু জমিদাররা রাজি হয় নাই কেন? হিন্দু এমপিরা রাজি হয় নাই কেন? সিপিএম পার্টি পর্যন্ত রাজি হয় নাই কেন? হয় নাই? আমরা ছিলাম তো একসাথে, আলাদা কেন হইল? আলাদা জিন্নার জন্য হয়েছে, মুসলিম লীগের কারণে হয়েছে, না কংগ্রেসের কারণে হয়েছে? হিন্দুত্ববাদী মহাসভার জন্য হয়েছে, শ্যামাপ্রসাদ মুখার্জিদের জন্য হয়েছে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়াদের মতো এইরকম উচ্চবর্ণের মানে বড়বাদী লোকদের জন্য হয়েছে, কেন হয়েছে? তাহলে সাডেনলি আমরা এক জল, এক আকাশ, এক গঙ্গা ছিলাম তো। এখনো আপনি উঠায় দেন না সীমান্ত কাঁটাতার আমরা বসাইছি, আমরা একসাথে হয়ে যাবো, উঠায় দেন। এই যে 4000 বর্গ কিলোমিটার যে সীমান্তে কাঁটাতার লাগাইছে না, উঠায় দেন, আমরা ওইখানে গণভোট করেন, আমরা সব আবার এক হয়ে যাব। দেখি 20 কোটি মুসলমানকে হজম করার মতো দুঃসাহস আপনার আছেন কিনা। এক কাশ্মীরের 2 কোটি মুসলমান নিতে পারতেছেন না, পশ্চিম বাংলা আসামের 30-35% মুসলমান নিতে পারতেছেন না, এখানে 20 কোটি মুসলমান নিয়ে নেবেন, আপনার 20টা 15টা 17টা স্টেট মুসলিম মেজরিটি হয়ে যাবে। আশেপাশে যা 7 সিস্টার্স, বাংলা, বিহার, উড়িষ্যা পর্যন্ত সব নিতে পারবেন। আমরা তাহলে এক হয়ে যাব, উঠায় দেন না কাঁটাতার, দেখেন আপনার বুকে দুঃসাহস আছে কিনা। সো আপনি 1.5 কোটি মুসলিমদের সহ্য করতে পারেন না, এই ধরনের খাসটামি কথা আমরা তো দেখছি। প্লাস এই লোকটা কিরকম দেখেন, একটা ফাউল পলিটিশিয়ান, কিন্তু কাজ শুরু করছে ধরেন কংগ্রেসে যোগ দিতে,
কংগ্রেস থেকে আবার তৃণমূল কংগ্রেসে গেছে, তৃণমূল কংগ্রেস থেকে এরপরে আবার বিজেপিতে চলে গেছে, সব দল করছে, সব দলের লোক। তো এই পুরো রাজনীতি শব্দচয়ন আপনার যদি বিজেপির হিন্দুত্ববাদিত কেউ না বোঝে, হিন্দু হিন্দি হিন্দুত্ববাদ, অখণ্ড ভারতের যে আইডিয়া, গ্রেটার ইসরায়েলের মতো করে আমি হিমালয় হিন্দুকোষ থেকে একদম ভারত মহাসাগর পর্যন্ত পুরোটা মিলে একটা কল্পিত হিন্দু রাষ্ট্র বানাবো, যে রাষ্ট্র কোনোদিন ছিল না। তো সেইটা যদি আইডিয়াটা না বোঝেন তাহলে বিজেপির এই ফ্যাসিবাদী স্টেটমেন্টগুলোকে আপনি কনটেক্সচুয়ালাইজ করতে পারবেন না। আমাদের বেঙ্গল প্যাক্ট, ক্যাবিনেট মিশন প্ল্যান, লখনৌ প্যাক্ট সব কিছুর সাথে বিট্রে করছে কারা? কেন মানে মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্না তো পাকিস্তানের ম্যাপ করে দিচ্ছিলেন যে আসেন কনস্টিটিউশনাল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হোক, সাংবিধানিক অধিকারের ভিত্তিতে আমরা আমেরিকার মডেলে যুক্তরাষ্ট্র করি। রাজি হয় নাই কারা? নেহেরুরা রাজি হয় নাই, কংগ্রেসের নেতারা রাজি হয় নাই, হিন্দুত্ববাদী নেতারা রাজি হয় নাই। তো সাডেনলি 2026-এ আপনার এত মায়া দয়া, আপনি বেনাপোল ক্রস করে আসলে বুঝলেন এখানের আলো বাতাস দেখি ওই পেট্রোপোলের মতোই, এখানে দেখি গঙ্গার পানি আসে, এটা মাত্র বুঝলেন এই যশোর ক্রস করার সময়? আগে বুঝেন নাই 47 সাল থেকে? এটা হিসাব নিকাশ হয়ে গেছে। অতএব যে